আমি তেমনই একটি ঘটনা পড়ছি। আসসালামু আলাইকুম, আমি আমির আহমেদ ফয়সাল বলছি। আমির আহমেদ ফয়সাল বলছেন বিএন কলেজ গেট, বন্দর, চিটাগং থেকে। ঘটনা শুরু করার আগে একটা কথা বলি। ভৌতিস্ট শুরু করার আরো প্রায় 4 বছর আগে এই ভূত নিয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল। আমি ও আমার 2 চাচাতো ভাইকে নিয়ে 3 গোয়েন্দার আদলে ভূত গোয়েন্দা নামে একটি টিম খুলেছিলাম এবং ইনভেস্টিগেশনে যাওয়ার পর একটি মারাত্মক ঘটনার কারণে এ সম্পর্কীয় আমার জীবন ধারণা সবকিছু চেঞ্জ হয়ে যায়। যাক, আমি আজকে যে ঘটনাটা বলবো তা হলো আমার বাড়ির একটি ঘটনা। আমাদের বাড়িতে এরকম প্যারানরমাল অনেক ঘটনাই আছে। এই ঘটনাটা শুরু করার আগে আমি আমার বাড়ির বর্ণনা একটু দেই। রেল স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা। বাড়ি ঢুকতেই একটি কবরস্থান রয়েছে, সেখানে একটি বহু পুরনো তেঁতুল গাছ রয়েছে। এই তেঁতুল গাছ নিয়ে অনেক ভৌতিক কাহিনী আমাদের বাড়িতে ঘটেছিল। বাড়ির একদম শেষ মাথায় একটি বাঁশঝাড় রয়েছে এবং যেখানে একটি অনেক পুরনো কবরস্থান রয়েছে। ওই স্থানের নাম হচ্ছে পেশপাড়। আগের দিনে আমাদের বাড়ির স্যানিটেশন ব্যবস্থা এত খারাপ ছিল যে সবাই দূরের একমাত্র টয়লেটটা ব্যবহার করত। যা হোক, বাড়িতে ঢুকতেই কবরস্থান থাকায় যারা অন্যত্র কাজ করে রাতে বাড়ি ফিরত তারা অনেক ভয় পেত। তাই সেখানে বাড়ির মানুষজনের উদ্যোগে একটি মসজিদ করা হয়েছিল। তবে আশ্চর্যজনক বিষয় হলো এই যে মসজিদে কোনো হুজুর 2 মাসের বেশি থাকতে পারেনি। যাই হোক, এবার ঘটনায় আসি। সকালবেলা আমার ছোট কাকা মাসুদ কাজের জন্য সোনাপুর শহরে যায়। ফিরতে ফিরতে প্রায় 7টা-8টা বেজে যায়। প্রতিদিনের মতো ওনার কাজে সকালে বের হওয়ার সময় দেখলেন মসজিদের পাশে ওনার বড় চাচা মোতালেব আহমেদ পড়ে আছে। যেহেতু উনি সকাল সকাল কাজে চলে যেতেন, সেহেতু উনি প্রথমে মোতালেব চাচাকে দেখলেন এবং বাড়ির সবাইকে ডাক দিলেন। তখন বাড়ির অন্যান্য পুরুষ মানুষ এসে মোতালেব চাচাকে হসপিটালে নিয়ে গেলেন এবং আমার কাকা তার কাজে চলে গেলেন। দুপুরবেলা খবর এলো তার চাচা মোতালেব মারা গেছেন। তিনি স্ট্রোক করেছিলেন। তার 4-5 দিন পর রাতে যখন মাসুদ চাচা বাড়ি ফিরছিলেন তখন কবরস্থানের শেষ মাথায় তার সামনে হঠাৎ মোতালেব দাদা হাজির হলেন। আমার কাকা অনেক সাহসী হওয়ায় তিনি সেন্সলেস হলেন না। তখন মোতালেব দাদা আমার কাকাকে বললেন, কিরে, তুই না আগে আমাকে দাওয়াত দিতিস, এখন দিস না কেন? তখন আমার কাকা বললেন যে আচ্ছা চাচা, আজ চলে আসেন এবং রাতে খেয়েছেন। কথাগুলো নোয়াখালী ভাষায় লেখা, আমি জাস্ট নর্মাল ভাষায় বলছি আর কি। এই বলে আমার কাকা বাসায় চলে এলেন এবং বাসায় ঢোকার পরে তার শরীর খুব ঘামতে লাগলো। তখন আমার দাদু কাকাকে বললেন, কিরে মাসুদ, তুই এরকম ঘামছিস কেন? তখন আমার চাচা আমার দাদুকে সব খুলে বলল। ওই জায়গায় এমন আরো ঘটনা ঘটে। দাদু তার কথা বিশ্বাস করতে বাধ্য হয়ে এবং আমার দাদু কাকাকে আগুনের তাপ দেওয়া সহ অনেক কিছু করলেন। তার ঠিক 2 দিন পর রাত আনুমানিক 12টার সময় কাকার চাচাতো ভাই বছর তাকে ডাক দিলেন, মাসুদ বাইরে আয়, পেশবার যাবো। কাকা ভাবলো যে রাতে হয়তো বাথরুমে যাবে, একা ভয় পাচ্ছে, এ কারণে হয়তো ডাক দিচ্ছে। যাক, কাকা আমার দাদুকে 10 মিনিটের কথা বলে বের হলো এবং বছর কাকা আগে হাঁটছিল এবং মাসুদ কাকা পিছন পিছন যাচ্ছিল। হঠাৎ কাকা সামনে তাকিয়ে দেখলেন বছর কাকা নেই। তিনি তখন ভয় পেয়ে গেলেন, কারণ বছর কাকাকে যেখান থেকে হারালেন তার পাশেই পুরনো কবরস্থান। হঠাৎ কাকার ঘাড়ে হাত পড়ল। কাকা পেছন ফিরে দেখলেন সেই মোতালেব দাদা। তিনি বললেন যে সেদিন আসতে পারিনি, তুই অসুস্থ ছিলি, আজকে আসলাম। কাকা এবার আর সাহস দেখাতে পারলেন না, তিনি সেন্সলেস হয়ে গেলেন। তার আনুমানিক 40 মিনিট পর আমার কাকা কাকা না ফিরায় সবাই লাঠি সোটা নিয়ে পেশপাড় দিকে গেলেন এবং দেখলেন আমার কাকার মাথার নিচের দিকে এবং পাটা ওপরের দিকে হেলানো অবস্থায় পড়ে আছে। পরের দিন দুপুরে কাকার সেন্স ফিরলে তিনি সবাইকে রাতের ঘটনা খুলে বললেন এবং আমার গ্রামের একজন সাঁওতাল ছিলেন, কাকা
তার কাছে টাকাকে নিয়ে যাওয়া হলো, কারণ সাঁওতাল লোকটি সবকিছু বলতে পারতেন। তখন তিনি বললেন, তোদের বাড়িতে যে মোতালেব মারা গেছে তার শেষ ইচ্ছা তোরা পূরণ করিস নাই। উল্লেখ্য যে মোতালেব সম্পর্কে কিন্তু ওই সাঁওতালকে কিছুই বলা হয়নি। তিনি বললেন যে যেখানে তোরা মাসুদকে পাইছিস সেখানে মোতালেবের বাবা মার কবর ছিল। মোতালেবের শেষ ইচ্ছা ছিল তাকে যেন সেখানে কবর দেওয়া হয়, কিন্তু তোরা সেখানে কবর দিসনি। আর যদি একটু পরে যেতিস তাহলে সেখানে লাশ পাওয়া যেত। এই ছিল ঘটনা। আমি চলে যাব আবার আরেকটা মেইল পড়বো আমি, এবং সেই মেইলটা আমাদের যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ শামীম রেজা, সিরাজগঞ্জ থেকে, এবং তিনি শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ার। তিনি আমাদের এই ইমেলটি করেছেন। তার ইমেলটি আমি পড়ছি, যেহেতু দূর থেকে করেছেন এবং আসতে পারেনি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালো দলে, তারপরও জিজ্ঞাসা করলাম। যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নয়, আমার বড় ভাইয়ের শ্বশুরের সাথে ঘটনাটি ঘটেছিল। আমি তার মুখ থেকে পরে এটা শুনেছি, আমি তার ভাষায় লিখছি। সালটা 1979। আমার বয়স 25 বছর। 1 বছর হলো আমি বিয়ে করেছি। এর মধ্যে বেশ কয়েকবার শ্বশুরবাড়ি গিয়েছি। হেমন্তের নবান্ন উৎসবের নিমন্ত্রণে শ্বশুরবাড়ি যাবার জন্য খুব সকালে বের হয়েছি। আমার স্ত্রী আগে চলে গেছে, তাই আমি একাই বের হয়েছে। আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব ছিল অনেক। যাতায়াত ব্যবস্থা বলতে ছিল মেঠো পথে গরুর গাড়ি, কিন্তু আমি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, তাই হেঁটেই রওনা দিয়েছি। খুব তাড়াতাড়ি হেঁটে সূর্য ডোবার একটু পরে আমার শ্বশুর বাড়ি থেকে 2 মাইল দূরের হাটে এসে পৌঁছাই। দেখলাম হাটে লাঠি খেলা হচ্ছে। আমি একজন বিনোদন প্রিয় মানুষ, আর সারাদিন হাঁটার পর শরীর ক্লান্ত হয়ে পড়ায় ভাবলাম একটু লাঠি খেলা দেখে হাট থেকে কিছু কিনে তারপরে বাকি 2 মাইল রাস্তা পাড়ি দেব। কিন্তু খেলা দেখতে দেখতে কিভাবে যেন রাত 11টার মতো বেজে গিয়েছে, আমি টেরও পাইনি। যখন টের পেলাম তখন দোকানের দিকে ছুটলাম, কিন্তু ঠান্ডা জিলাপি ছাড়া আর নেওয়ার মতো কিছুই পেলাম না। তাই 2 কেজি জিলাপি কিনে আবার হাঁটা শুরু করলাম। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তায় আমি ছাড়া দ্বিতীয় কোনো লোক নেই। আমি ভূত বিশ্বাস করতাম না, তাই একা যেতে কোনো ভয় পাচ্ছিলাম না। আমার সামনে যে রাস্তা, সেই রাস্তার একটু বর্ণনা দেই। আমার ঠিক 200 গজ সামনে ছিল বেশ কয়েকটা বড় বট ও শিমুল গাছ। সামনে একটু খোলা মাঠের মতো, কিন্তু পেছনের দিকে আগাছায় ভর্তি ছিল। তাই একটা বট গাছের নিচে পোড়া মাটির একটা ভাঙা অবকাঠামো ছিল। তার একটু দূরে একটা ছোট নদী ছিল। নদীর দু এক জায়গা শুকিয়ে গেলেও বেশিরভাগ জায়গায় তখনও পানি ছিল। তারপর তার একটু পর আবারও বড় ধরনের ঝোপ ছিল, এবং এই ঝোপটা ছিল খুব ঘন। তার 3 থেকে 400 গজ পরে আমার শ্বশুর বাড়ি পাড়া শুরু। আবার ঘটনায় চলে যাই। আমি যখন বট গাছগুলোর খুব কাছে চলে আসলাম তখন কেমন যেন বাতাসটা গুমোট হয়ে গেল। আরো যখন কাছে আসলাম তখন প্রচন্ড বেগে বাতাসের শব্দ শুরু হলো, কিন্তু শরীরে একটু বাতাসও লাগছিল না। আমি গাছের দিকে তাকালাম, গাছের পাতাও নড়ছিল না। তখন আমি প্রথমবারের মতো একটু ভয় পেলাম, কিন্তু সাহস হারালাম না। আমি সিগারেট খেতাম, আর শুনেছি আগুন দেখলে এরা কাছে আসে না, তাই পকেটে হাত দিলাম দেশলাইয়ের জন্য, যাতে অন্তত আগুন তৈরি হয়ে যায়। আমি এখানে একটা ছোট্ট কথা বলবো, এই মেইলের বাইরে সিগারেট তো শরীরের জন্য ক্ষতি করে। আমি সিগারেট একেবারেই, আমি যেটা বলবো যে সেটা হচ্ছে আগুনে সবসময় কাজ হয়, কথাটা একদম সত্যি না। কিন্তু আচ্ছা, যাই হোক, আবার ঘটনায় ফিরে আছি। কিন্তু পকেটে দেখলাম দেশলাই, সিগারেট কিছু নেই, কারণ শ্বশুর বাড়ি যাবো বলে ওইগুলো সাথে নেইনি। পরে কেউ দেখে খারাপ ভাবে এই জন্য। এর মধ্যে বাতাসের শব্দ বেড়েই চলেছে। এবার সত্যি ঘাবড়ে গেলাম। বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি মিষ্টি জাতীয় জিনিসের প্রতি এদের লোভ রয়েছে, তাই আমার হাতে থাকা জিলাপি ছুঁড়ে ফেলে দিলাম সেই ভাঙা অবকাঠামোর দিকে। তারপর খুব জোরে দৌড়ানোর চেষ্টা করলাম। শরীর ক্লান্ত হয়ে পড়ায় পারলাম না। শব্দ হঠাৎ করে থেমে গেল। এরপর স্বাভাবিকভাবে হাঁটা শুরু করলাম, কিন্তু খেয়াল করলাম আমার বাঁ পাশ দিয়ে কি যেন হেঁটে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। এরপর আমি দোয়া দুরুদ যা জানা ছিল পড়তে লাগলাম, আর জোরে জোরে হাঁটা শুরু করলাম। তারপর নদীর কাছে এসে পড়লাম, কিন্তু শুকনা জায়গা দিয়ে নদী পার হচ্ছি, কিন্তু খেয়াল করলাম আমার বাঁ পাশে নদীর পানিতে অস্বাভাবিক রকমের শব্দ হচ্ছে। মনে হলো 4-5 জন মানুষ যদি হাঁটু পানির ভেতর খুব জোরে জোরে হেঁটে যায় তাহলে যেরকম শব্দ হবে কেউ সেভাবে পার হচ্ছে। আমি দৌড়ে নদীর এপারের জঙ্গলের সামনে এসে
পড়লাম। হঠাৎ করে আমার চোখ আটকে গেল। আমি থমকে দাঁড়ালাম, যা দেখলাম দু চোখে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম আমার একটু সামনে রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা 5 ফুট 8 ইঞ্চি বা 5 ফুট 10 ইঞ্চি লম্বা একটা কঙ্কাল 2 হাত ছড়িয়ে আমার দিকে দাঁড়িয়ে আছে। তার বুক থেকে পা পর্যন্ত সাদা কাপড় ছিল, কিন্তু গলা ও মাথায় হাড় ছাড়া আর কিছু ছিল না। হাত ছড়িয়ে থাকার কারণে সেটাকে বিশাল আকৃতি দেখাচ্ছিল। আমি যেন ভয়ে জমে গেলাম। তারপর সে কেমন যেন মুখ বাঁকা করে শব্দহীন হাসি হেসে আমার দিকে পা বাড়ালো। মুখটা এমন বিকৃত হয়ে গেল যে কেউ দেখে ঠিক থাকতে পারবে না। আমার হাত পা অবশ হয়ে গেল। আমি কি করব কিছু বুঝে ওঠার আগেই সে আরো একটা পা বাড়ালো। এবার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ানোর জন্য পেছন দিকে ঘুরলাম, কিন্তু ঘুরেই দেখি সেদিকেও আমার সামনে সে আরো কাছে চলে এসছে। আমি আর ঠিক থাকতে পারলাম না, চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয়েছিল কিনা আমি জানি না। আমার যখন হুঁশ হলো তখন দেখলাম আমি আমার শ্বশুর বাড়িতে শুয়ে আছি। আমার চারপাশে অনেক মানুষ, আমার স্ত্রী কাঁদছে। পরে আমার স্ত্রীর কাছে শুনলাম পোলক দিয়ে মাছ ধরতে যাওয়া 3 জন লোক আমার চিৎকার শুনে আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। এরপর টানা 3 বছর আমি শ্বশুর বাড়ি যাইনি। এই ছিল ঘটনায়। আমি একটা মেইলে চলে যাব এখন, এবং আমাকে একজন মেইল লিখছেন। আজ যেটা বলতে চাচ্ছি সেটা আমার সাথে ঘটা কোনো ঘটনা নয়। আমি যখন এসএসসি এক্সাম দিব তার আগে আমার এক বন্ধুর টিচারের কাছে ইংলিশ গ্রামার দেখিয়ে নিতাম। ঘটনাটি ঘটে সেই টিচারের সাথে। টিচারের তার নাম ছিল সঞ্জিত রায়। তিনি তখন দিনাজপুর গভর্নমেন্ট কলেজে ইংলিশে মাস্টার্স করছিলেন। অত্যন্ত ভদ্র এবং মেধাবী স্টুডেন্ট ছিলেন তিনি। গ্রাম থেকে শহরে এসে মেসে থেকে পড়ালেখার পাশাপাশি টিউশনি করতেন। 1996 তার বড় বোনের বিয়ে হয় একটি প্রত্যন্ত গ্রামে। একদিন তিনি লোক মারফত খবর পান যে তার বোন খুব অসুস্থ এবং তাকে যেতে বলেছে। সেদিন ছিল বুধবার। তিনি ঠিক করলেন যে পরদিন বৃহস্পতিবার টিউশন শেষ করে বোনের বাসায় যাবেন। তাই তিনি পরদিন সন্ধ্যায় টিউশন শেষ করে রওনা দেন। এবং তখন ছিল বর্ষাকাল। এই বৃষ্টিও তেমন তখন ছিল বর্ষাকাল। এই বৃষ্টি তো এই নেই। তার বোনের বাসায় যেতে একটি ছোট নদী পার হতে হয়। বর্ষার কারণে সেই নদী একদম ভরাট, তাই পারাপারের জন্য একটি ডিঙি নৌকা থাকত। সে যখন বাস থেকে নেমে গ্রামের মাটির রাস্তা ধরে নদীর দিকে এগুতে লাগলো তখন রাত প্রায় 11:15। রাস্তাঘাটে কেউ নেই, কোনো মানুষজন ছিল না। তখন চিপচিপ বৃষ্টি পড়ছিল, চারিদিক অন্ধকার এবং পথে কাদা হওয়ার কারণে হাঁটতে তার একটু সময় লাগছিল। এবং রাসেল ভাই, আপনি জানেন নিশ্চয়ই যে গ্রামের রাত 12টা মানে গভীর রাত। তাই টিচার একটু চিন্তায় পড়েছিলেন যে তিনি নদী পার হওয়ার জন্য কোনো নৌকা পাবেন কিনা। তাই তিনি কষ্ট সত্ত্বেও জোরে জোরে হাঁটতে শুরু করলেন এবং মাঝে মাঝে আকাশে চমকানো বিদ্যুতের আলোয় দেখে পথ চলতে লাগলেন। এক সময় সে নদীর ঘাটে এসে পৌঁছালেন তিনি, এবং সেখানে দেখলেন একটি মাত্র ছোট ডিঙি নৌকা আছে। নৌকা দেখে তিনি খুব খুশি হলেন। আর কিছু না বলে নৌকাতে চড়ে বসলেন তিনি, এবং নৌকার মাঝি ছাড়া সেখানে আর কেউ ছিল না। টিচার নৌকায় ওঠার সাথে সাথে নৌকা চলতে শুরু করলো। মনে হয় যেন মাঝি তার জন্যই অপেক্ষা করছিলেন। নৌকা চলার এক সময় টিচার লক্ষ্য করলো যে নৌকার যে বৈঠা সেটা চালানোর কোনো আওয়াজ তিনি পাচ্ছেন না, কিন্তু নৌকা ঠিকই চলছে। তখন সে পিছন ফিরে তাকালো এবং যা দেখলো সেটা হচ্ছে যে মাঝি চুপচাপ বসে আছে আর নৌকাটি নিজে থেকেই চলছে। টিচার ব্যাপারটা তেমন একটা পাত্তা দিল না। ভাবলো হয়তো বাতাসে বা হয়তো দেখা গেল যে স্রোতের কারণে নৌকাটি একা চলছে। একসময় নৌকাটি ঘাটে এসে ভিড়ল। নৌকা থেকে টিচার নামলেন এবং নামার পরে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল। টিচার নামার পরে যখন মাঝিকে জিজ্ঞেস করলো যে কত নেবে, মাঝি কোনো উত্তর দিল না এবং পুরো নিশ্চুপ ছিল। পুরো যাত্রায় তা যেমন ছিল সেরকমই নিশ্চুপ তখনও। এবং টিচার 2
3বার জিজ্ঞেস করেও কোনো উত্তর পেল না। এখানে বলে রাখা ভালো যে বৃষ্টির কারণে মাঝির গায়ে একটি চাদর ছিল যা মাথা সহ ঢাকা, এবং মহিলারা যেভাবে ঘোমটা দেয় ঠিক সেরকম ভাবেই সে মাথায় চাদর দিয়েছিল। তখন সে বিরক্ত হয়ে টাকা বের করে এবং টাকা মাঝিকে দিয়ে সে যা দেখলো তা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সে দেখতে পেল যে মাঝির মাথাটি সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। এই দৃশ্য দেখে টিচার চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি দেখতে পান যে দুজন মাছ ধরার লোক তার পাশে দাঁড়িয়ে আছে, যারা তাকে ভোরবেলা মাছ ধরতে এসে পড়ে থাকতে দেখতে পায়। তখন জেলেদের সব ঘটনা তিনি খুলে বলেন এবং যা শুনল তাতে আরো অবাক হলো। জেলেরা বলল যে এখানে কোনো নৌকা তো চলেই না, তিনি যেখানে এসেছেন সেটা ভুল জায়গা, এখানে নৌকা পারাপারের কোনো ব্যবস্থাই আসলে নেই। যে ঘাট এবং একটা শুধু ঘাট আছে সেটা অনেক দূরে নৌকা পারাপারের জন্য। টিচার রাতের আধারে ভুল পথে চলে এসেছিলেন। তাহলে টিচার নদী পার হলেন কি করে, সেটা এখনো এক রহস্যই থেকে গেছে। পাঠিয়েছেন সোমেল রহমান দিনাজপুর থেকে। থ্যাংক ইউ আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন কোনো না কোনো ভাবে একটু হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছি। যদি আপনি সত্যিই আনন্দিত হন বা একটু মজা পেয়ে থাকেন তাহলেই আমাদের সমস্ত কষ্ট সার্থক হবে এবং আমরা আরো বেশি কানেক্টেড এখন একে অন্যের সাথে। সো আমাদের সাথেই থাকুন, অপেক্ষা করুন দ্বিতীয় পর্বে। সেই পর্যন্ত টাটা।